আমরা পড়ছি ভারতের সংবিধানকে। ভারতীয় সংবিধান থেকে এটা 25 নম্বর ভিডিও। ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো ভারতীয় সংবিধানকে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। এভাবে প্রায় শেষের দিকে আমরা ভারতীয় সংবিধানের তো আর জাস্ট একটা কি দুটো ভিডিও আমাদের সামনে আসবে এবং পুরো ভারতীয় সংবিধান কমপ্লিট। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, বিরোধী পক্ষের মর্যাদা পেতে হলে সদস্য থাকতে হবেই মোট নির্বাচিত সদস্যের 10%। দেখা যাবে লোকসভাতে মোট 550 জন আছে। ওকে, তো 550 জনের 10% কমসে কম সদস্যকে অর্থাৎ এমপিকে তোমার দলে থাকতে হবে। তাহলে তোমাকে জিততে হবে কমসে কম 10% সিট। তাহলে কত হচ্ছে না মোট 55। তাহলে যদি 550টি সিট হয় কমসে কম তোমাকে 55টি আসন পেতে হবে, অর্থাৎ 55টি আসনে তোমাকে জিততে হবে, তাহলে তুমি বিরোধী পক্ষের মর্যাদা পেতে পারো। নেক্সট কোশ্চেন আছে, রাজ্যসভায় প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? রাজ্যসভায়, লোকসভায় হয়ে গেছে আগের ভিডিওতে। রাজ্যসভায় প্রথম বিরোধী দলনেতা বললে তিনি হলেন শ্যামনন্দন প্রসাদ মিশ্র। ঠিক আছে, রাজ্যসভায় কোনো বিরোধী দলনেতা ছিল না কত সাল পর্যন্ত? 1969 সাল পর্যন্ত। ঠিক যেরকম লোকসভাতেও, অর্থাৎ লোকসভাতেও কিন্তু বিরোধী দলনেতা ছিলেন না 1969 সাল পর্যন্ত। তারপরে প্রথম লোকসভা তার বিরোধী দলনেতা পেয়েছিল। ঠিক একইভাবে রাজ্যসভায়ও বিরোধী দলনেতা ছিল না 1969 সাল পর্যন্ত প্রথম, তারপরে 1969 সালের পরে আসে তিনি হলেন শ্যামনন্দন প্রসাদ মিশ্র। তৃণমূল কংগ্রেসের স্থাপনা হয় কবে? না তৃণমূল কংগ্রেসের স্থাপনা হয় 1997 সালে। কবে? 1997 সালে। ভারতীয় জনতা পার্টি বিজেপি তার প্রতিষ্ঠা হয় কবে? না এটি প্রতিষ্ঠা হয় 1951 সালে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরও আগে। কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তারও আগে 1885 সালে। ঠিক আছে, আম আদমি পার্টি প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে 2012 সালে। আম আদমি পার্টিকে সংক্ষেপে বলা হচ্ছে আপ। ওকে, জাতীয় দলের স্বীকৃতি পেতে গেলে কি করতে হবে? না দেশের কমসে কম 4টি রাজ্যে রাজ্য দলের মর্যাদা পেতে হবে, তবেই জাতীয় দলের স্বীকৃতি পেতে পারে একটি দল। রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা রাজনৈতিক দলরূপে স্বীকৃতি দেয় কে? না দলগুলিকে, কোন দলটি জাতীয় রাজনৈতিক দল হবে, কোন দলটি আঞ্চলিক দল হবে, তো এগুলো স্বীকৃতি দেন কে? না নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। বিভিন্ন সুযোগ সুবিধাভোগী শ্রেণীর ছোট্ট একটি দল দ্বারা দেশ শাসনকে কি শাসন ব্যবস্থা বলা হয়? অ্যারিস্টোক্রেসি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে অ্যারিস্টোক্রেসি শাসন ব্যবস্থা কাকে বলা হয়? না বিভিন্ন সুযোগ সুবিধাভোগী শ্রেণী, অর্থাৎ যারা আপার ক্লাসের লোকেরা, তো তারা একটি ছোট দল দিয়ে পুরো দেশ শাসন করছে, তার মানে সে দেশে কি শাসন ব্যবস্থা আছে? না অ্যারিস্টোক্রেসি। অসীম ক্ষমতা সম্পন্ন একক ব্যক্তি দ্বারা, অর্থাৎ প্রচুর পাওয়ারফুল এরকম একটাই লোক যদি দেশ শাসন করে তখন সেই ব্যবস্থাকে বলা হয় অটোক্রেসি। একটাই লোক যখন পুরোপুরি কোনো দেশকে চালাচ্ছেন তার মানে সে পাওয়ারফুল, আর তখন সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে অটোক্রেসি। শ্রেণীবিহীন সরকার যেখানে ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ বলে ঘোষিত, অর্থাৎ শ্রেণীবিহীন সরকার যেখানে কোনো শ্রেণী ক্লাসকে গুরুত্ব দেওয়া হয় না, সমস্ত শ্রেণী সমস্ত ক্লাসের মানুষ এক, তো এরকম ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ, তো সেই ধরনের সরকারকে আমরা বলে থাকি কমিউনিস্ট সরকার। জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তো জনগণ যদি প্রত্যক্ষভাবে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি সরকার নির্বাচন করেন, এভাবে দেশ চলে, তখন সেই দেশকে বলা হয় ডেমোক্রেটিক কান্ট্রি। তার মানে সে দেশে কি ব্যবস্থা রয়েছে? শাসন ব্যবস্থা ডেমোক্রেসি, মানে গণতন্ত্র। এবারে ট্যালেন্টেড লোক, বাছাই করা কিছু ট্যালেন্টেড লোক, তারা যদি নিজেরা নেতা হয়ে দেশকে পরিচালনা করেন তখন সেটাকে বলা হয় মেরিটোক্রেসি। তাহলে মেধা অনুযায়ী বাছাই করা কিছু নেতা দ্বারা পরিচালিত সরকারকে বলা হয় মেরিটোক্রেসি। মেরিট অনুযায়ী এখানে লোক বাছাই হয়। রাজা বা তার উত্তরাধিকারীদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা, তাহলে রাজা আবার রাজার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম করে পালন করেন, তার মানে সে দেশে কি আছে? না মোনার্কি, মানে রাজতন্ত্র। ক্ষুদ্র জনগোষ্ঠী দ্বারা পরিচালিত সরকারকে, ক্ষুদ্র জনগোষ্ঠী দ্বারা পরিচালিত সরকারকে বলা হয় অলিগার্চি। কি বলা হয়? অলিগার্চি। ধনী ব্যক্তিদের দ্বারা, কেবলমাত্র ধনী ব্যক্তিরা দেশ চালাতে পারবেন, এরকম যদি কোনো দেশ থাকে তখন সেই দেশের
যে শাসন ব্যবস্থা তাকে আমরা বলে থাকি প্লুটোক্রেসি। ধর্মীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা, এটা ধ্বনি হয়ে গেল প্লুটোক্রেসি। এবারে ধর্মীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে কি বলা হয় না থিওক্রেসি। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত হয় যে কমিটি, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত হয় যে কমিটি, তাকে বলা হচ্ছে অশোক মেহতা কমিটি। নেক্সট কোশ্চেন, সাংসদদের ঘুষ নেওয়া ধরবার জন্য গঠিত হয় কি না অপারেশন দুর্যোধন। ঠিক আছে, যত এমপি তাদের ঘুষ নেওয়া ধরবার জন্য অপারেশন দুর্যোধন চালু হয়। ভাষার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের পুনর্গঠন পর্যালোচনার জন্য গঠিত কমিশন কি না ভাষার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের পুনর্গঠন পরিচালনার জন্য গঠিত কমিশনটি হলো এস কে ধর কমিশন। কি কমিশন? এস কে ধর কমিশন। দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের হার নির্ধারণ করার জন্য গঠিত কমিটির নাম কি তেন্ডুলকার কমিটি। কি কমিটি? তেন্ডুলকার কমিটি। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ও সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করবার জন্য গঠিত কমিটির নাম কি না ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ও সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করবার জন্য গঠিত কমিটি হলো বলবন্ত রায় মেহতা কমিটি। কি কমিটি? বলবন্ত রায় মেহতা কমিটি। পিছিয়ে পড়া সম্প্রদায়ের সর্বক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে গঠিত কমিশন হলো মন্ডল কমিশন। ঠিক আছে, নেতাজি অন্তর্ধান রহস্য সংক্রান্ত কমিশনের নাম কি না যে কমিশন তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে মুখার্জি কমিশন। বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত তদন্ত কমিশনটির নাম কি লিভার হান কমিশন। কি কমিশন? লিভার হান কমিশন। তাহলে আমরা আরো 25টিরও বেশি, মোট 26টি এখানে কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ে নিলাম, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য হবে, খুবই গুরুত্বপূর্ণ। এভাবে পুরো ভারতীয় সংবিধানকে আমরা শেষ করছি, আর জাস্ট একটা ভিডিও হবে পুরো ভারতীয় সংবিধান শেষ। এই ভিডিওগুলো দেখলে তোমরা মোটামুটি ভারতীয় সংবিধানকে কভার করে নিতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।